ঘরে বসে ভাবছো মনে ঘুরবে জগৎময়, না বেরোলে কেমন করে করবে বিশ্বজয়। জ্ঞানের আলোয় ছুটবে যখন থাকবে না যে বাধা, অলস বসে আকাশ ঘুরে সে তো আস্ত গাধা। প্রযুক্তি আজ টপ টু বটম ছড়িয়ে গেছে প্রায়, এটা ছাড়া এখন কারোর চলার নেই উপায়। প্রযুক্তিতে ভালো আর মন্দ দুই বিদ্যমান, ব্যবহারকারী উভয়টাতে করবে ব্যবধান। সত্য প্রচার করবে বেশি, মিথ্যা যাবে বাদ। প্রযুক্তি হোক সবার জন্য শুদ্ধ আশীর্বাদ। কারণ পরিক্রমায় আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটি অঙ্গনে প্রযুক্তির ব্যবহার বেড়েছে। শিক্ষা থেকে শুরু করে ক্যারিয়ার জীবনের তথ্য প্রযুক্তির ভূমিকা বলে শেষ করা যাবে না। আধুনিক যুগে প্রযুক্তি ছাড়া ভাবাই যায় না। বিশেষ করে বাংলা পাঠদানে প্রযুক্তির ব্যবহার সফলভাবে পরিচালিত হচ্ছে। ভাষা যেটা একবারে না বললেই নয়, ভাষার দক্ষতা উন্নয়নে শোনা বলা পড়া লক্ষ্য করলে দেখা যাবে প্রযুক্তি ব্যবহার করে পাঠের বিষয়কে সহজবদ্ধ করে আমাদের স্মার্ট শিক্ষকরা পাঠদানকে আরও আকর্ষণীয় করে তুলতে পারবে ও কার্যকর করে তুলতে পারবেন। বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষা উপকরণ হিসেবে বোর্ড, পোস্টার, চার্টবোর্ডের চিত্র ব্যবহৃত হয়ে আসছে, কিন্তু দেখা যায় এই উপকরণগুলো সহজেই নষ্ট হয়ে যায়। কিছুদিন পরে এগুলো সংস্কারের প্রয়োজন হয়, পরে নতুন করে কিনতে হয়। অনেক ক্ষেত্রে শিক্ষার্থীর সংখ্যা বেশি হয়, পেছনের বেঞ্চে বসা শিক্ষার্থীরা ভালোভাবে দেখতে পায় না। বহুলাংশে সমাধান দিতে পারে এর আমার মনে হয় মাল্টিমিডিয়া প্রজেক্টর, যেটা ভাষা দক্ষতার উন্নয়নে, যে মাল্টিমিডিয়া প্রজেক্টর উন্নয়নে হচ্ছে আমাদের যেটা উচ্চারণ শুদ্ধিকরণ, ভিডিও অ্যানিমেশন পাঠদানের সময় ছবি বড় করে দেখানো যায়। এতে শিক্ষার্থীদের শিক্ষণ প্রক্রিয়া ফলপ্রসূ ও দীর্ঘস্থায়ী হয়। শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা বৃদ্ধি পায়, শিক্ষার্থীদের একঘেয়েমি দূর করে। বিপক্ষ দলের কাছে প্রশ্ন রাখছি, আপনারা কি আদিম তালপাতায় লেখা শেখা নিয়ে ওই যুগে পড়ে থাকবেন? আপনারা কি স্মার্টফোন ব্যবহার করেন না? তাহলে বাংলা পাঠদানের ক্ষেত্রে আপনারা প্রযুক্তি কেন ব্যবহার করবেন না? বাইরের দেশের তুলনায় কেন আপনারা পিছিয়ে পড়বেন? এখানে উপস্থিত আমার সম্মানিত মডারেটর মহোদয় এবং আমাদের বিরোধী দলের বক্তারা এবং উপস্থিত সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমাদের আজকের বিতর্কের বিষয় বাংলা পাঠদানে প্রযুক্তির ব্যবহারে অন্যতম কার্যকর পন্থা বা উপায়। সম্মত কারণে আমি আজকে বিপক্ষে অবস্থান নিয়েছি। মূল বক্তব্যে যাওয়ার আগে আমি কবি অতুল প্রসাদ সেনের একটি ছোট্ট কবিতা 2 লাইন দিয়ে শুরু করতে চাই। কবিতার নাম মোদের গর্ব মোদের আশা, আমরি বাংলা ভাষা। মোদের গর্ব মোদের আশা, আমরি বাংলা ভাষা, তোমার কোলে কতই শান্তি ভালোবাসা। আমাদের মাতৃভাষা বাংলা যে অত্যন্ত সুমিষ্ট একটি ভাষা তা বলার অপেক্ষা রাখে না। এই ভাষার সাথে আমাদের সম্পর্কের শুরু মাতৃগর্ভ থেকে। প্রাকৃতিকভাবে শিশুকাল থেকে আমরা এই ভাষার রপ্ত শুরু করি। একটি শিশু বাংলা পাঠদানের হাতে তৈরি হয় তার মায়ের হাত ধরে, যেখানে থাকে না কোনো এক বিশাল প্রযুক্তির ছোঁয়া। এরপর 4 বা 5 বছর বয়স থেকে তাদের শুরু হয় প্রাতিষ্ঠানিক শিক্ষা বিদ্যালয়ের মাধ্যমে। এখন আমি আসি, আমার প্রতিপক্ষ বলে গেলেন যে বাংলা পাঠদানে প্রযুক্তির ব্যবহারই অন্যতম উপায়। আমি কোনোভাবেই এর সাথে একমত হতে পারলাম না। কেননা যে কোনো ভাষা দক্ষতা বিকাশের অন্যতম 4টি কৌশল হলো শোনা, বলা, পড়া ও লেখা। এর মধ্যে শোনা ও বলা এই দুটি কৌশল তারা বিদ্যালয়ে আসার আগেই শেখে। বিদ্যালয়ে আসার পর পরবর্তীতে প্রথম দুটি সহ পরের দুটি কৌশল তাদেরকে রপ্ত করানো হয়, যেটি তারা তাদের শিক্ষককে অনুকরণ করেই শেখে। এখন যদি বলি প্রযুক্তির ব্যবহার ছাড়া তাদেরকে এসব শেখানো যাবে না, প্রযুক্তি একমাত্র অবলম্বন, তাহলে প্রতিপক্ষ দল আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, আজকে থেকে বহু বছর আগে আপনি বা আপনার সেই শিক্ষক যার কাছে আপনি বাংলা শিখেছিলেন, এই শিক্ষক আপনাকে শিখিয়েছিলেন, তারপর সেই শিক্ষা থেকে আপনি আপনার শিক্ষার্থীকে শেখাচ্ছেন, তাহলে আপনারা কি কেউই বাংলা শেখেননি? আপনারা আপনাদের শিক্ষক হতে পারেননি? আশা করি উত্তরটি দিয়ে যাবেন। এরপর বলতে চাই, আমাদের বাংলা ভাষাবিদ, আমাদের উপমহাদেশের বিখ্যাত দুজন ব্যক্তিত্ব রবীন্দ্রনাথ শহীদুল্লাহ এবং সুনীতিপ্রভা চট্টোপাধ্যায়, তারা যখন বাংলা পাঠদান করেছিলেন অথবা পাঠদান নিয়েছিলেন তখন কিন্তু প্রযুক্তি এতটা ছিল না। কিন্তু প্রশ্ন, তাদের জ্ঞান নিয়ে কি আপনাদের কোনো সন্দেহ আছে? এরপরে আসি যে আমাদের বলা হচ্ছে যে প্রযুক্তির এই দুনিয়ায় অবশ্যই আমরা আমাদের জীবনকে সহজ করতে প্রযুক্তিকে ব্যবহার করব। শোনা, বলা, পড়া এই 3টি কৌশলকে সহজতর করে তোলার জন্য আমরা প্রযুক্তি আশ্রয় নিতে পারি, কিন্তু কোনোভাবে পুরোপুরি নির্ভরশীল হতে পারি না। এখন বর্তমানে আমাদের পরিস্থিতি খেয়াল করে দেখা যাবে যে যেখানে আমাদের অবকাঠামোগত সমস্যা আমরা এখন কাটিয়ে উঠতে পারি, সেখানে ডিজিটাল শ্রেণীকক্ষ আমাদের জন্য বিলাসিতা। আবার ডিজিটাল শ্রেণীকক্ষ থাকলেও দক্ষ শিক্ষকের বড়ই অভাব। আপনাকে উপকরণ হিসেবে ল্যাপটপ, প্রজেক্টর ধরিয়ে দেওয়া হলো, কিন্তু আপনি সেটা চালাতে পারেন না, তাহলে প্রযুক্তির সহায়তা আপনি কিভাবে নেবেন? আশা করি উত্তরটি দিয়ে যাবেন। যেখানে আমরা দেশব্যাপী কোনো প্রযুক্তিগত সহায়তাই নিশ্চিত করতে পারিনি, সেখানে আমরা কিভাবে প্রযুক্তিকে অন্যতম মাধ্যম
আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে বাংলা পাঠদানে প্রযুক্তি ব্যবহারের অন্যতম কার্যকর পন্থা। সঙ্গত কারণে আমি পক্ষে বলতেছি। তো এখানে বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা প্রথম বক্তা যে বক্তব্য দিয়ে গেলেন সেখানে কয়েকটা প্রশ্ন রেখে গেছেন। তার মধ্যে তিনি বলেছেন যে বহু বছর আগে যা শিখেছেন তা থেকে কি শিখেননি? হ্যাঁ, শিখেছি, ঠিক আছে, কিন্তু সময়ের সাথে সাথে মানুষের সব কিছু চেঞ্জ হয়। মানুষ সব সময় সামনের দিকে অগ্রসর হয়। আমরা কেন পিছনের দিকে পড়ে থাকবো? তখনকার শিক্ষা ব্যবস্থা যেরকম ছিল এখন সেটা নেই। এখন আধুনিকতা এবং প্রযুক্তির ছোঁয়া লেগেছে। আমরা যদি তখনকার যুগের যোগাযোগের কথা চিন্তা করি, তখনকার যোগাযোগ ছিল হাতে কলমে, যেটা প্রায় সময় সাপেক্ষ। আর এখন আমরা মোবাইল ফোনের মাধ্যমে সেকেন্ডে মিনিটের মধ্যেই সবখানে পৃথিবীর যে কোনো প্রান্তে যোগাযোগ করতে পারি। তাই আপনি যে প্রশ্নটা করেছেন সেটা একটা অমূলক প্রশ্ন। এখন 2013 সালে এক ইমপ্যাক্ট স্টাডির ফলাফলে দেখা যায় যেসব স্কুলে মাল্টিমিডিয়া ক্লাস পরিচালিত হয় সেখানে মুখস্থ বিদ্যার উপর জোর দেওয়া হয় না। সেখানে সবসময় তারা আগ্রহী হয়, যে শেখার আগ্রহী হয়। তারা মুখস্থ বিদ্যাটাকে অত বেশি প্রাধান্য দেয় না। আর এক্ষেত্রে মাল্টিমিডিয়া ক্লাস বিশেষ ভূমিকা পালন করে। শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটে সার্চ দিয়ে বিভিন্ন শেখানোর উপকরণ ডাউনলোড করে বিষয় এবং শ্রেণী উপযোগী কন্টেন্ট তৈরি করে ক্লাস পরিচালনা করে শিক্ষক। এতে শিক্ষকের পেশাগত দক্ষতা বৃদ্ধি পায়। বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ডিজিটাল হাজিরার ব্যবস্থা চালু করা হয়েছে, যার ফলে শিক্ষকরা তাদের সময়ের প্রতি অনেকটা আগ্রহী হয়ে উঠেছেন এবং তারা অনেক কিছু নিজেদেরকে কর্মতৎপর করতে পেরেছেন। ডিজিটালাইজেশনের এই যুগে শুধু বক্তৃতা পদ্ধতি অনুসরণ না করে পর্যালোচনা পদ্ধতি, আরও অন্যান্য যে পর্যবেক্ষণ পদ্ধতি এবং সঠিক উপকরণের ব্যবহার, এই সব ক্ষেত্রে ডিজিটাল কন্টেন্ট বিশেষ ভূমিকা পালন করে। গেটওয়ে প্রোগ্রামের সহায়তা এবং প্রোগ্রামিং ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে 2010 সাল থেকে শিক্ষকদের আইসিটি বিষয়ে দক্ষ করে গড়ে তোলার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে, যার ফলে আমরা এখন দক্ষ শিক্ষক পাচ্ছি এবং তারা আইসিটি এডুকেশন প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে দক্ষ করেছে এবং ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে তারা তাদের সুন্দর সুন্দর প্রেজেন্টেশন উপস্থাপনের মাধ্যমে বাচ্চাদের আকর্ষণ করতেছে এবং শিক্ষাক্ষেত্রে এটা একটা বদলুন পরিবর্তন সাধিত হয়েছে। তারপরে ভাষিক কাজে প্রযুক্তির ব্যবহার। আমরা যখন ক্লাস উপস্থাপন করতে যাই বাচ্চাদের মনোযোগ থাকে না, সেই ক্ষেত্রে আমরা যদি তাদেরকে ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে সুন্দর সুন্দর জিনিসগুলো উপস্থাপন করি তাহলে তারা সহজেই সেটা উপলব্ধি করতে পারবে এবং আকর্ষণীয় হবে এবং তারা প্রতিনিয়ত শিখে আসবে। ধন্যবাদ মাননীয় মডারেটর। ধন্যবাদ সাহেব স্যারকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এই পর্যায়ে বক্তব্য দিলেন বিপক্ষ দলের তৃতীয় বক্তা আসমা হেনা। ধন্যবাদ উপস্থিত বিচার মণ্ডলী, মাননীয় মডারেটর ও উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ও সালাম জানিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম। আমরা এখানে আজকে যে বিতর্কের বিষয় সেদিকে তাকালেই দেখতে পারি যে বিষয়টি কতটা হাস্যকর ও অযৌক্তিক। বাংলা পাঠদানে প্রযুক্তির ব্যবহারই অন্যতম কার্যকর উপায়। প্রযুক্তির ব্যবহার আমাদের পাঠদানের ক্ষেত্রে একটি মাধ্যম হতে পারে, কিন্তু সেটা অন্যতম কারণ হতে পারে না। তাই যৌক্তিক কারণে আমি এর বিপক্ষে অবস্থান করছি। আপনারা সকলেই জেনে থাকবেন যে প্রাথমিক শিক্ষার দৈন্যদশা কাটাতে মহাপরিচালক থেকে শুরু করে সকল কর্মকর্তাগণ একটি কঠিন নির্দেশনা প্রদান করেছেন, তা হলো সাবলীল ও স্বাধীনভাবে শিশুর পঠন দক্ষতা বৃদ্ধি করা। তাই আমি মনে করি আমার প্রতিপক্ষ দলকে বলতে চাই যে আপনারা বলেন কিভাবে শুধুমাত্র প্রযুক্তি ব্যবহারই বাংলা শিক্ষণের অন্যতম উপায় হতে পারে। আমাদের শ্রেণীকক্ষে যে ভাষিক কাজগুলো ব্যবহার করা হয় সেখানে রয়েছে আমি করি, আমরা করি, তুমি করো, যে তিনটি ধাপ রয়েছে সেখানে আসলে প্রযুক্তির কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি। যে এছাড়াও যেমন রয়েছে মুখে মুখে উত্তর বলা, যুক্তবর্ণ লেখা, যুক্তবর্ণ দিয়ে শব্দ গঠন, শব্দ লেখা, ছবি দেখে লেখা, শব্দজোট, বর্ণজোট, কাঠ থেকে নতুন শব্দ খুঁজে বের করা, মিলকরণ, শূন্যস্থান পূরণ করা ইত্যাদি নানা ধরনের ভাষিক কাজ রয়েছে। সেগুলো করানোর জন্য প্রযুক্তির কতটা প্রয়োজন আছে বলে আমি আমার বিপক্ষ দলের কাছে প্রশ্ন রাখছি। আমাদের এছাড়াও আমরা মনে করি সেটা হতে পারে বাংলা পাঠদানের ক্ষেত্রে, কিন্তু সেটা অন্যতম উপায় বলে আমি মনে করছি না। কারণ হচ্ছে দেখা যায় যে প্রত্যেকটি স্কুলে একজন বা দুজন করে আইসিটি প্রশিক্ষণপ্রাপ্ত ক্লাস শিক্ষক রয়েছে প্রযুক্তি ব্যবহার। সেক্ষেত্রে প্রতিটি ক্লাসে প্রযুক্তি ব্যবহার করা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই আমি মনে করি বাংলা বিষয়ে পাঠদানে আমাকে হতে হবে দক্ষ। আমাকে ম্যানুয়াল ব্যবহার করে বাংলা বিষয়ে পাঠদান করলে একটি ক্লাসের পাঠ সফলকাম হবে। আমি বলবো যে প্রযুক্তি যেমন আমাদের জীবনে আশীর্বাদ স্বরূপ এসেছে, তেমনি এটি অভিশাপ স্বরূপ হয়ে উঠেছে। আপনারা আমার সাথে একমত হবেন যে করোনাকালীন 2019 সালে শিক্ষার্থীরা প্রযুক্তি দিয়ে পড়াশোনার কাজে ব্যবহার না করে বিভিন্ন ধরনের গেম যেমন ফ্রি ফায়ার, মাইন্ড গেম ইত্যাদি খেলাতে আসক্ত হয়ে আরো বেশি বিপদ ডেকে এনেছে। তার সাথে শিক্ষার্থীদের পঠন দক্ষতা, সাবলীলতা সম্পূর্ণরূপে হারিয়ে ফেলেছে। আমি মনে করি যে একজন দক্ষ শিক্ষক তার
একটি বিষয় মনে পড়ছে যে পানি আমার চিনি আমার, এক ফোঁটা লেবু দিয়ে যদি আপনারা দাবি করেন যে শরবত আপনাদের, বিপক্ষে অবস্থান করতেছি মডারেটর। মার্ক জুকারবার্গ বলেছেন ফেসবুক আমাদের বোকা বানিয়ে দেয়। তাহলে ফেসবুক তো এক ধরনের প্রযুক্তি, তাই আমরা বোকা হতে চাই না। আমরা ম্যানুয়ালের মাধ্যমে আমাদের শিক্ষার্থীকে বাংলা বিষয়ে পাঠদান করাতে পারবো বলে আশা করছি। সেক্ষেত্রে আমি একটু অমূলক প্রশ্ন করেছিলেন যে পাঠদানে আমরা বলেছি প্রযুক্তি গ্রহণ করবো, কিন্তু প্রযুক্তি সম্পূর্ণ নির্ভরশীল হবো না। ধন্যবাদ আসমানাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এখন আমাদের পক্ষ দলের বক্তব্য দিবেন দলনেতা মরিকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আপনারও সময় 3 মিনিট। উপস্থিত মডারেটর, বিপক্ষ দল এবং উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি পক্ষ দলের দলনেতা। আমাদের টপিক ছিল বাংলা পাঠদানে প্রযুক্তি ব্যবহারই অন্যতম কার্যকর পন্থা বা উপায়। আমি কেন যেন বুঝতে পারছি না, এতক্ষণ থেকে আপনারা যে এত কথা বললেন, আপনারা কি তাহলে আধুনিক যুগে বসবাস করছেন না? আপনারা কি বর্তমানে আদিম যুগে সবকিছু ব্যবহার করছেন? আপনারা যে কলমটা ইউজ করছেন সেটা কিন্তু বর্তমান প্রযুক্তি। আগের যুগে কিন্তু কলম ছিল, সেক্ষেত্রে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের প্রাকৃতিক উপাদান ইউজ করতেন। এখন কি আপনারা কলম দিয়ে ইউজ করছেন? সর্বক্ষেত্রে ইউজ করছেন। কলমের কথা বাদ দিলাম, আপনারা হচ্ছে খাতা ইউজ করছেন। খাতাটা কি প্রযুক্তির একটা মধ্যে পড়ে না? বাংলা পাঠদানে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিক্ষার ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। আমরা বারবার আপনাকে বোঝাতে চাচ্ছি বাংলা পাঠদানে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, এটা আপনাদেরকে মেনে নিতে হবে। যেভাবেই হোক আপনাদেরকে মেনে নিতে হবে। আপনারা যদি মেনে নিতে না পারেন তাহলে আপনাদের বর্তমান অবস্থানে 2024 সালে বসবাস করার কোনো যোগ্যতা আছে বলে মনে করছি না। আধুনিক এই প্রক্রিয়ায় প্রযুক্তি ব্যবহার করে বাংলা ভাষার পাঠদানকে আরো সহজ, আকর্ষণীয় ও কার্যকর করা সম্ভব হয়েছে। আমরা কিন্তু বলিনি যে পূর্বে যেটা ছিল পুরো অকার্যকর। আমরা বলেছি পূর্বের যে সিস্টেম ছিল সেটা অত্যাধুনিক করে সেটা বিভিন্নভাবে কার্যকর করা হয়েছে। আজকে যে পরিমাণ ব্যবহার হতো বা যে পরিমাণ সুফল বয়ে আনতো তার চেয়ে দ্বিগুণ পরিমাণ সুফল বর্তমানে নিয়ে এসেছে। এটা আপনাদেরকে স্বীকার করতেই হবে। এরপর আপনারাও ভোগ করছেন, আপনাদের সন্তানরা করবে এবং ভবিষ্যতেও করবে। শুধুমাত্র শিক্ষার্থী শেখার আগ্রহ বেড়েছে তা নয়, বরং শিক্ষার গুণগত মানেরও উন্নত হয়েছে। এটা আপনাদেরকে মনে রাখতে হবে। বিভিন্ন ডিজিটাল টুল, অনলাইন প্ল্যাটফর্ম এবং ভার্চুয়াল ক্লাসরুমের মাধ্যমে বাংলা পাঠদান যে কোনো জায়গা থেকে সম্ভব। তারা ঘরে বসে, আপনি বলুন করোনাকালীন কথা কি প্রযুক্তির মাধ্যমে শিক্ষাদান করা হয়নি? তারা কি তখন কি আপনাদের যে কোশ্চেন রেখে যায় সেই সময় কি আপনারা কোনো ক্লাস করেননি? আপনারা কি প্রযুক্তি ব্যবহার করেননি? আপনারা ফোন ইউজ করেন। সেই ক্ষেত্রে আপনারা বিভিন্ন পাঠদানের ক্ষেত্রে বা বিভিন্ন শেখার ক্ষেত্রে আপনারা কিন্তু প্রযুক্তি ইউজ করছেন। এই প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আরো সজাগ ও দায়িত্বশীল হতে হবে। এই দায়িত্বটা নিজের কাঁধে নিতে হবে, অন্যকে ছুড়ে দিলে হবে না। যারা প্রযুক্তি এত দূর নিয়ে এসেছে তাদের উপর ছুড়ে দিলে সম্ভব না। কারণ আপনাদেরকে বুঝতে হবে যে প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে সজাগ হওয়া একমাত্র নিজের দায়িত্ব। আপনার সন্তান শুধু হচ্ছে আপনার সন্তান কিভাবে ফোন ইউজ বা ল্যাপটপ ইউজ কিভাবে করবে সেই জন্য আপনাকে একটা সীমারেখা রাখতে হবে যে আমার সন্তান কতটুকু দেখবে। আপনি যদি আপনার সন্তানকে একটুকু শিক্ষা পাঠের জন্য 10 মিনিট বা আধা ঘন্টার জন্য ফোন রেখে আপনি যদি কোনো খেলে না রাখেন তাহলে আমাদের করার কিছু নেই। এটা দায়িত্ব আপনার। শিক্ষা ব্যবস্থার সম্ভাবনা নতুন দিগন্ত উন্মোচন করছে। দীর্ঘস্থায়ী থেকে শিক্ষাকে পর্যাপ্ত নির্দেশনা যুক্তিযুক্ত সহায়ক বলে আমি মনে করি। ধন্যবাদ পক্ষ দলের দলনেতাকে। তিনি বিশ্লেষণ করলেন বাংলা বিষয়ে বাংলা পাঠদানের প্রযুক্তি ব্যবহার